STGT ইকোনমিক্স ইউনিট 1 এর কন্টিনিউ প্রিভিয়াস ক্লাসে করেছিলাম ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশন, কনসেপ্ট এন্ড ডেফিনেশন। তো আমার এই ক্লাসগুলিতে মেইন কনসেপ্ট ক্লিয়ার কিভাবে করা যায়, কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে ঘুরিয়ে ফিরে যেভাবেই কোশ্চেন বা এমসিকিউ আসুক সেখানে অ্যাটেম্প্ট করা যাবে। তো টুডে আমার ক্লাসগুলি মিনিমাম 10 মিনিটের হবে। যদি মনস্থ করে কেউ সেগুলি বুঝে এবং দেখে অবশ্যই তার এমসিকিউতে অনেক অনেক লাভ হবে। সো আজকে আলোচনা করব ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশিয়ালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্স ইকোনমি। ইউনিট 1 এর কন্টিনিউ এগুলো রয়েছে। তো ক্যাপিটালিস্ট ইকোনমিক্স মিন্স মানে পুঁজিবাদী অর্থনীতি। তো পুঁজিবাদী অর্থনীতির মধ্যে যদি আমরা দেখি, অর্থাৎ যেখানে উৎপাদন, বন্টন ও ভোগের প্রধান সিদ্ধান্তগুলি বাজার নেবে এবং বাজার দ্বারা নির্ধারিত হবে। আধিকাংশ মানে সম্পদের মালিক ব্যক্তি বা মালিকানার হাতে থাকবে, সেখানে রাষ্ট্রের সম্পদের পরিমাণ কম থাকবে, অর্থাৎ ব্যক্তি বা মালিকানাই বেশি থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ক্যাপিটালিস্ট এই যে ইকোনমিক্সের মূল বৈশিষ্ট্য কি, আমরা যদি মূল বৈশিষ্ট্য দেখি, অর্থাৎ মূল বৈশিষ্ট্য অর্থাৎ কিরকম কি, এগুলিতে কিন্তু এমসিকিউ আসবে। ব্যক্তিগত মালিকানা, এর মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকে লাভের উদ্দেশ্য, লাভের উদ্দেশ্যে দেখবেন মালিকরা বা বিভিন্ন পুঁজিবাদরা বা কোম্পানিরা বেশি বেশি উৎপাদন করে, সে তো সর্বাধিক লাভের এখানে মানে চাহিদা। বাজার অর্থনীতি, বাজার অর্থনীতিটা মানে বাজারে কি জিনিস মানুষ চাইবে সেটা কোম্পানি বা মালিকরাই, পুঁজিবাদরাই ঠিক করবে। সেখানে ন্যূনতম সরকারি হস্তক্ষেপ থাকে, সরকার আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখার জন্য ন্যূনতম সরকারি হস্তক্ষেপ, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমিতে। তারপরে প্রতিযোগিতা, উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা থাকে মালিকদের মধ্যে। আমরা যদি দেখি যে দেখবেন বিভিন্ন সিম কোম্পানি একজন বিভিন্ন রকম অফার, এই উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা থাকে। ভোক্তাদের চাহিদা সর্বোচ্চ, বাজারে যা বেশি মানুষ নিচ্ছে বা খাচ্ছে তাই উৎপন্ন হবে, অন্যদিকে উৎপন্ন হবে না। ক্যাপিটালিজম বা পুঁজিবাদী অর্থনীতির সুবিধা কি? তো এই ক্যাপিটালিজম পুঁজিবাদীর কিন্তু কিছু কিছু সুবিধাও রয়েছে, যেরকম উদ্ভাবন ও অগ্রগতি, অর্থাৎ ভালো ভালো জিনিস তৈরি করার জন্য বিভিন্ন কোম্পানি মালিকরা বা পুঁজিবাদীরা সেখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে যায়। উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়, একটা দেশে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়, সেটা হয়তো একচেটিয়া মানুষের উন্নতি হবে, তবু কাজের বাজারটা অনেকটা উন্নতি হয়। অসুবিধা, এই ক্যাপিটালিজম এখানে অসুবিধাও রয়েছে। আয় বৈষম্য, দেখবেন ধনীরা ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে, এখানে শোষণ হয়, অর্থাৎ পুঁজিবাদী বা মালিকরা শোষণ হতে পারে। বেকারত্ব একটু বেড়ে যায়, সেখানে বেকাররা বেশিরভাগই প্রাইভেট কোম্পানিগুলিতে জবের জন্য খোঁজাখুঁজি করে। মৌলিক সেবার অবহেলা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সেগুলিও বেসরকারি হয়ে যায়, ফলে মৌলিক যে মানুষের চাহিদা সেগুলিরও তেরকম প্রাধান্য থাকে না। লাইসেন্স ফেয়ার ক্যাপিটালিজম, সম্পূর্ণ বাজার নির্ভর ব্যবস্থা। ক্যাপিটালিজমে এই শব্দটা রয়েছে, যে শব্দটা ইম্পর্টেন্ট, এই শব্দটা দিয়ে অনেক আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তো ক্যাপিটালিজম ইকোনমি কোন দেশে দেখা যায়? ক্যাপিটালিজম ইকোনমি বিশেষ করে আমেরিকা, ইউএস, জাপান দেখা যায়। তো সব থেকে ভালো উদাহরণ হলো আমেরিকা। তো এই ক্যাপিটালিজম এই অর্থনীতির বিরুদ্ধে সমালোচনা করেছেন সমালোচককে কার্ল মার্কস। সো লাইসেন্স ফেয়ার কথার অর্থ অবাধে চলতে দাও বা লেট ডো অর লেট ইট বি, এটা দিয়ে একটা এমসিকিউ আসতে পারে। তো আরো যদি দেখি আমরা যে এই মানে পুঁজিবাদী অর্থনীতির
রাইটার বা লেখক কারা ছিলেন? পুঁজিবাদীর অর্থনীতি যুগে, যে আধুনিক যুগে পুঁজিবাদীর অর্থনীতিবিদরা হলেন যেরকম জোসেফ, তিনি ক্যাপিটালিজম অ্যান্ড সোশিয়াল অ্যান্ড ডেমোক্রেসি একটা বুকস লিখলেন 1942-তে। তারপরে মিল্টন ফ্রেডম্যান ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম, এগুলো হলো রাইটার এবং বুকস, মানে ক্যাপিটালিজম সম্পর্কে যা লিখলো। ফেডরিক দ্য রুট অফ সার্ভডম 1944-এ। তো পুঁজিবাদী আরো অনেক রয়েছেন, যেমন অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন, ডেভিড রিকার্ডো প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন। তো মিল্টন ফ্রেডম্যান ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম। তো এই ক্যাপিটালিজম সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকলে এমসিকিউ যেখান থেকে আসুক ইজিলি করা যাবে। তাহলে এখানে বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, ক্যাপিটালিজম কি, তারপরে ক্যাপিটালিজম সম্পর্কে কারা বুকস লিখলো, বিভিন্ন গ্রন্থ লিখলো, সে সম্পর্কে ধারণা। আমরা এখন চলে যাই সোশিয়াল ইকোনমিতে। সোশিয়াল ইকোনমি মানে কি? সোশিয়াল ইকোনমি হলো অর্থাৎ ইকোনমির মেইন থাকবে রাষ্ট্র, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ, ল্যান্ড, ভূমি, ইন্ডাস্ট্রি ইত্যাদি সবকিছু রাষ্ট্রের অধীনে থাকবে। তো রাষ্ট্র সেগুলি ঠিকঠাক উৎপাদন করে তার দেশের মানুষকে বা ঠিকঠাক বন্টন করবে। তো সমাজতন্ত্রের অর্থনীতিবিদ যদি আমরা দেখি, লর্ড রবার্টসন, স্যামুয়েল, তারা রয়েছে। তো এই সোশিয়ালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতন্ত্র ইকোনমির কিছু বৈশিষ্ট্য কি, মানে আমরা কিভাবে বুঝবো এটা কোনটা সোশিয়াল ইকোনমি? যেরকম রাষ্ট্রীয় মালিকানা, সোশিয়াল ইকোনমিটা হবে রাষ্ট্রের মালিক, রাষ্ট্র হবে তার মালিক। কেন্দ্রীয় পরিকল্পনা, বাজারে মোটামুটি হলো কিন্তু সমস্ত কিছুর পরিকল্পনা অর্থাৎ রাষ্ট্র করবে। বাজারে কি চাহিদা আছে না আছে সেটার থেকে আরো বড় কথা হলো রাষ্ট্র কি নির্ধারণ করলো তার বাজারের জন্য বা তার দেশের জন্য। লাভের উদ্দেশ্য কম, রাষ্ট্র তার দেশের জনকল্যাণের জন্য করবে, তাই সেখানে লাভের উদ্দেশ্য কম থাকে, সমান বন্টন থাকে, বেকারত্ব কমে, তারপরে ভোক্তার স্বাধীনতা এখানে কম, অর্থাৎ বাজারে যা আসলো তাই আমরা নিতে হবে, তাই আমরা খেতে হবে, সেখানে ভোক্তার স্বাধীনতা একটু কম থাকে। সুবিধা, এই সোশিয়ালিস্ট ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক ইকোনমির সুবিধা কি? সমাজতান্ত্রিক ইকোনমির সুবিধা হলো আয়ের বৈষম্য কমে, এখানে ধনী গরিবরা অর্থাৎ একটা মোটামুটি বৈষম্যটা কমে আসে, বেকারত্ব কম হয় কারণ রাষ্ট্র অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে, ফলে বেকারত্ব কমে আসে। স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক যে বিষয়গুলি মানুষের রয়েছে সেই বিষয়গুলি রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে তার জনগণের জন্য, তাই এগুলি বেশি থাকে। মানব কল্যাণের অগ্রাধিকার, এখানে মানুষের জন্য বেশি সুবিধা হয় সেদিকে রাষ্ট্র নজর রাখে। শোষণ কমে, আমি কিন্তু কথা বলছি সোশিয়াল ইকোনমি অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনীতি নিয়ে। অসুবিধাও রয়েছে, অসুবিধা কি? এখানে যেহেতু রাষ্ট্র জিনিস উৎপাদন করে তার বাজারে ছাড়ে, ফলে সেখানে প্রতিযোগিতা কম, ফলে জিনিস কোয়ালিটিও ওই রকম নাও হতে পারে, অর্থাৎ উৎপাদনও কমে যায়। তারপরে ভোক্তার স্বাধীনতা কম, আগেই বললাম বাজারে যা আসলো তাই নিতে হবে, রাষ্ট্র যা দিল। উৎপাদনশীলতা কম, আমলাতান্ত্রিক অর্থাৎ এখানে বিভিন্ন অফিসাররা তাদের মর্জি মাফিক কাজ করলে সেখানে কিছু সমস্যা রয়েছে, যেহেতু রাষ্ট্রের উপরই তার অধীনস্থ কর্মচারী, আমলাতান্ত্রিকরা সেখানে একটু জটিলতা দেখা যায়। দক্ষতা অনুযায়ী পুরস্কার এখানে কম, অর্থাৎ যেহেতু রাষ্ট্রের সমস্ত ব্যবস্থা করছে, ফলে কেউ যদি মানে তার দক্ষতা অনুসারে কোনো একটা কাজ করলো সেখানে পুরস্কার দেওয়ার কম থাকে। তো আমরা যদি দেখি উদাহরণ, এই সমাজতান্ত্রিক ইকোনমির উদাহরণ কারা আছেন, কোন দেশ আছেন? যদি ঐতিহাসিক দেখি আমরা সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রয়েছে উত্তর কোরিয়া। তো সোশিয়াল ইকোনমির যে কিছু রাইটার, কিছু বুকস বা কারা এই সম্পর্কে ধারণা দিল। সোশিয়াল ইকোনমিক্স বিশেষ করে সোশিয়াল ইকোনমিক্স আধুনিক সমাজতান্ত্রিক চিন্তাধারার মধ্যে রয়েছে
অ্যান্টনি গ্রাসিক, জিএসডি কোল, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স প্ল্যানিং। সমাজতান্ত্রিক অর্থনীতির যারা ভিত্তি স্থাপন করে গেল তারা হলেন কার্ল মার্কস। কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল 1867 এ সোশিয়াল ইকোনমির সম্পর্কে মেন ভিত্তি স্থাপন করে গেল। তারপরে কার্ল মার্কস এন্ড ফ্রেডরিক এঙ্গেলস তাদের যে মিলিতভাবে বুকস দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848। তারপর রয়েছে লেনিন সোভিয়েত মডেল। আমরা লেনিন বা সোভিয়েতে যেইভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছিল অর্থনৈতিক দিক দিয়ে, ভ্লাদিমির লেনিন দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন 1917। তিনি বলেছিলেন রাষ্ট্র হবে শ্রমিক শ্রেণীর হাতিয়ার। তো ভ্লাদিমির লেনিন তো এই বিষয়ে তারা সোশ্যাল ইকোনমির কথা বলে গিয়েছেন। তাহলে এই ক্যাপিটালিস্ট ইকোনমি আর সোশ্যাল ইকোনমিক্স এর মধ্যে আমরা কিন্তু ইজিলি পার্থক্য বের করে ফেলতে পারছি। এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কম থাকে আর সোশ্যালিতে রাষ্ট্রের হস্তক্ষেপ বেশি থাকে। এখানে ভোক্তার স্বাধীনতা বেশি, এখানে ভোক্তার স্বাধীনতা কম। এবার আমরা এসে করি আমাদের যে আজকের লাস্ট কন্টেন্ট, মিক্স ইকোনমি, মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থনীতি এক কথায় বলা যায় ক্যাপিটালিস্ট ইকোনমি আর সোশিয়ালিস্ট ইকোনমির মিলিত রূপ। তবু এই সম্পর্কে যদি আমরা দেখি এক কথায় রাষ্ট্র এবং মালিক বা মালিকানা ধারণা এই সম্পর্কে কারা ধারণা দিয়ে গেছে, কি ধারণা রয়েছে? পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থনীতি দুই একসাথে দেখা হয়। বাজার যদিও কিছুটা নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র দ্বারা, কিন্তু জনকল্যাণের জন্য কাজ হয়। অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমি এন্ড সোশিয়ালিস্ট ইকোনমির মিশ্র রূপ, মিলিত রূপ, যেখানে মানে বলা যায় যে একইভাবে যেন মতাদর্শের ভিত্তিতে মোটামুটি মিলে চলতে পারে এই দুইটা অর্থনীতি, সেটাই হলো মিক্স ইকোনমি। তো মিক্স ইকোনমির বৈশিষ্ট্য অর্থাৎ কিভাবে আমরা মনে রাখবো, এটা কি ধরনটা কি? মিক্স ইকোনমিতে আমরা বেশি দেখব যে প্রাইভেট এবং পাবলিক সেক্টর, অর্থাৎ সরকার, ব্যাংক, বিদ্যুৎ, রেল এই বিষয়গুলি দেখবে, বাকি কৃষি, ইন্ডাস্ট্রি এগুলি মালিকানা বা কোম্পানি দেখবে। সেখানে রাষ্ট্র শুধু কিছু আইন তৈরি করবে নিয়ন্ত্রণ রাখার জন্য। তারপরে গভর্নমেন্ট কন্ট্রোল অ্যান্ড মার্কেট ফ্রিডম, অর্থাৎ এই মিক্স ইকোনমিতে গভর্নমেন্ট কিছুটা কন্ট্রোল করে রাখে, কিন্তু মার্কেটের ফ্রিডম থাকে, অর্থাৎ মার্কেটে যা চাই তাই বেশি উৎপন্ন হয়। কারণ আমরা জানি মিক্স ইকোনমির আদর্শ একটা উদাহরণ হলো আমাদের ভারতবর্ষ। তো ভারতবর্ষে মালিকরা যেমন বা পুঁজিবাদীরা যেমন কাজ করে, সেরকম রাষ্ট্র তার জনগণের জন্য কাজ করে। ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন, অর্থাৎ রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এই বিষয়গুলি অবশ্যই তার জনগণের জন্য ঠিকঠাক রাখবে, বাকি বিষয়গুলি অর্থাৎ মালিকরা, পুঁজিবাদীরা করে যাবে, যেটা আমাদের দেশে হয়। তারপরে কম্পিটিশন এন্ড রেগুলেশন, এখানে কম্পিটিশন থাকে কারণ প্রাইভেট সেক্টরগুলো তার মতো কাজ করছে, গভর্নমেন্টও তার মতো কাজ করছে। তো কম্পিটিশন প্রাইভেট এবং গভর্নমেন্টের মধ্যে একটা কম্পিটিশন থাকে। এখানে মিক্স ইকোনমির মধ্যে প্ল্যানিং, আমরা জানি ভারতবর্ষের পঞ্চবার্ষিকী প্ল্যানিং যেটা শুরু হয়েছিল 1951-এ, তো সেটাও কিন্তু মিক্স ইকোনমির অধীনে পড়ে। অর্থাৎ পঞ্চবার্ষিকী এই যে আমাদের পরিকল্পনা, আমাদের দেশে 5 বছরের জন্য পরিকল্পনা নেওয়া হয়। তাহলে সুবিধা আমরা যদি দেখি, সুবিধা ব্যক্তির স্বাধীনতা থাকে। এখানে মিক্সে আমরা ব্যক্তির স্বাধীনতা থাকে, আমাদের দেশে আমাদের স্বাধীনতা আছে। রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে, রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবো। অন্য প্রাইভেট কোম্পানি যা করছে, কিন্তু রাষ্ট্র সামাজিক তারপর বিষয়গুলি নিশ্চিত করবে। দারিদ্র এবং বৈষম্য এখানে অনেকটা কমে আসে, দারিদ্র অনেকটা কমে আসে। তারপরে অর্থনৈতিক স্থিতিশীলতা দেখা যায়, এখানে অর্থনৈতিক স্থিতিশীলতা দেখা যায়, কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে অর্থনৈতিক স্থিতিশীলতা দেখা যায় না, কারণ বাজার যে কোনো সময় অর্থাৎ পড়ে যেতে পারে। কিন্তু মিক্স ইকোনমিতে বাজার একটা ঠিক মাত্রা বজায় রাখে, ফলে ভারতের ইকোনমি দীর্ঘদিন ধরে একটা মাত্রায় রয়েছে। তারপরে প্রাইভেট ও পাবলিক সেক্টরের ভারসাম্য, অর্থাৎ
এই মিক্স ইকোনমিতে প্রাইভেট এবং পাবলিক, রাষ্ট্র এবং মালিকানার যে বিভিন্ন কাজগুলি সহ আলোচনার মাধ্যমে একে অপরের সাথে কনেক্ট করে, ফলে তাদের সাথে তেমন একটা প্রবলেম ঘটে না। কিন্তু কিছু অসুবিধা রয়েছে। মিক্স ইকোনমির অসুবিধা কি? অসুবিধা হলো সরকারি হস্তক্ষেপ কখনো কখনো অনেক বিষয়গুলি বিভিন্ন পাবলিকরা যখন করে তখন সরকার হস্তক্ষেপ করে সেগুলি বন্ধ করে। আমরা দেখছি ভারতবর্ষের বিভিন্ন ইন্ডাস্ট্রি হওয়ার সময় হস্তক্ষেপ করলে তখন পরবর্তী সময় বোঝা যায় যে এই হস্তক্ষেপটা গভর্নমেন্টের ঠিক ছিল না। তো আমলাতান্ত্রিক জটিলতা, এখানে আমলাতান্ত্রিক যেহেতু গভর্নমেন্ট রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা দেখা যায়। প্রাইভেট ও পাবলিক সেক্টরের মধ্যে দ্বন্দ্ব মাঝে মধ্যে হয় বা হতে পারে। দুর্নীতি, এখানে দুর্নীতি হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে যেহেতু আমলাতান্ত্রিক। এখানে এই মিক্স ইকোনমির আদর্শ উদাহরণ আমাদের দেশ ভারতবর্ষ। সো আরেকটা বিষয় রয়েছে, সোশিয়ালিস্ট ইকোনমির মধ্যেও কিন্তু দুর্নীতি থাকতে পারে বা হতে পারে, কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে দুর্নীতি থাকার সম্ভাবনা কম, কারণ সবটাই যেহেতু মালিকরা দেখে। তো এই মিক্স ইকোনমির যে যারা ভিত্তি গড়েছিলেন, মানে এই বিষয়ে যারা বিভিন্ন তথ্য দিয়েছিলেন বা বুকস লিখেছিলেন, আধুনিক মিক্স ইকোনমির ধারণা ভিত্তি স্থাপনকারীরা হলেন যেমন অ্যাডাম স্মিথ, তার গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশন 1776-এ তিনি মূলত পুঁজিবাদের বক্তা, কিন্তু তিনি এই বিষয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছেন। অ্যাডাম স্মিথ মনে রাখতে লাগবে যে পুঁজিবাদেও কথা বলেছে, আবার মিক্স ইকোনমিতেও কথা বলেছে। জন স্টুয়ার্ট মিলস, ওনার বুকসের নাম প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, 1848-এ তিনি মুক্ত বাজারের সমর্থক, মানে বাজার মুক্ত থাকতে হবে, বাজারে যা চাই তাই রাষ্ট্র এবং মালিকরা উৎপন্ন করবে, তবে সোশিয়াল ওয়েলফেয়ার থাকতে হবে, অর্থাৎ মানব কল্যাণের জন্য থাকতে লাগবে। তারপরে আধুনিক মিশ্র অর্থনীতির তাত্ত্বিকবিদরা যারা দিয়েছেন, জন ম্যানুয়ার্ড কাইনেস, তিনি দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি 1936-এ তিনি প্রমাণ করেন যে বাজার সবসময় সক্রিয়ভাবে ভারসাম্য পৌঁছায় না বা থাকতে পারে না। তো তারপরে স্যামুয়েলও এই বিষয়ে বলেছেন ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস 1948-এ তিনি প্রথমবার মিক্স ইকোনমি ধারণাটি শিক্ষার্থীদের অর্থাৎ আমাদের জন্য তুলে ধরেছিলেন। সো আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্স ইকোনমি যদি একটা সারণীর মধ্যে দেখি, এখানে তার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, কারা বুকস লেখলো, এই বিষয়ের মূল ধারণাটা কি, সম্পূর্ণটা আমার ক্লাসগুলিতে বোর্ডে কিছু নেই, কিন্তু আমার আলোচনাটা শুনতে হবে। যদি আলোচনা শোনা মানে পারফেক্টলি শোনা হয় তাহলে অবশ্যই এমসিকিউতে অনেক 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 উপকার হবে, লাভ হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করুক সেভাবে আমরা আনসার দিতে পারবো। আজকের ভিডিওটি ছিল 2 নাম্বার। তো আমরা পরবর্তী বিষয় অর্থাৎ ইকোনমিক্সের ইউনিট 1 এর কন্টেন্ট 2-তে চলে যাব। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কথা বলবো। ওকে, আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।